হিন্দি সাহিত্যের আলোচনার সূত্র ধরে আজ এই পর্বে আমরা আলোচনা করব ছোট গল্পকার প্রেমচাঁদ নিয়ে। হিন্দি সাহিত্যে ছোট গল্পকার হিসেবে প্রেমচাঁদের ভূমিকা নিয়ে আলোচনা করার প্রথমেই বলা যায়, আধুনিক হিন্দি সাহিত্যে বিশেষ করে কথা সাহিত্যের জনক রূপে মুন্সী প্রেমচাঁদের অবদান অবশ্যই স্মরণীয়। তার সাহিত্য জগতে প্রবেশের সঙ্গে সঙ্গেই হিন্দি ছোট গল্প এবং উপন্যাস এক নতুন ধারায়, এক নতুন খাতে প্রবাহিত হতে শুরু করে। প্রাচীনপন্থী সংকীর্ণ মনোবৃত্তি, পর্দা প্রথার সমর্থন, সহশিক্ষা ও বিধবা বিবাহের বিরোধিতা প্রভৃতি প্রতিক্রিয়াশীল মনোভাব তখন বহু মাত্রায় আমাদের সমাজে বিদ্যমান ছিল। প্রেমচাঁদই সর্বপ্রথম এইসব কুসংস্কার ও প্রতিক্রিয়াশীল শক্তির বিরোধিতা করে হিন্দি উপন্যাসকে এবং ছোট গল্পকে প্রকৃত বাস্তব জমির উপর দাঁড় করিয়েছেন। মুন্সী প্রেমচাঁদ শুধুমাত্র হিন্দি কথা সাহিত্যের ক্ষেত্রে নয়, সমগ্র ভারতীয় সাহিত্যের ক্ষেত্রেই প্রথম সারির একজন সাহিত্যিক হিসাবে বিবেচিত। রোম্যান্টিক কল্পকাহিনী ও রোমাঞ্চকর মনোরঞ্জনকারী গল্পের ধারায় হিন্দি সাহিত্যে প্রেমচাঁদ নিয়ে আসেন এক বাস্তববাদী দৃষ্টিভঙ্গি ও সাধারণ পল্লীর দারিদ্র্য লাঞ্ছিত শোষিত মানুষের জীবন কথাকে। হিন্দি উপন্যাসের ক্ষেত্রে প্রেমচাঁদের খ্যাতি এবং ক্ষমতা অনস্বীকার্য হলেও ছোট গল্পের ক্ষেত্রেও তার ব্যাপ্তি অপেক্ষাকৃত বেশি বলেই মনে হয়। হিন্দি উপন্যাসের মতো হিন্দি ছোট গল্পের ক্ষেত্রেও প্রেমচাঁদকে যুগ প্রবর্তক বলে স্বীকার করা যেতে পারে। প্রেমচাঁদের রচিত ছোট গল্পের সংখ্যা কম বেশি প্রায় 250, আর এইসব গল্পগুলি মানসরোবর নামক 8টি খণ্ডে প্রকাশিত হয়েছে। এছাড়া তার কয়েকটি গল্প সংকলন গ্রন্থও প্রকাশিত হয়। তার এই গল্প সংকলন গ্রন্থগুলি হল প্রেম দ্বাদশী, প্রেম 25, প্রেম পূর্ণিমা, প্রেম প্রসূর, সপ্ত সরোজ ইত্যাদি।
হিন্দি উপন্যাসের মতো ছোট গল্পেও ভারতীয় সমাজের, বিশেষ করে গ্রামীণ জীবনের বহুবিধ সমস্যা ও যন্ত্রণাকে বিস্তৃত জীবন্তভাবে ফুটিয়ে তুলেছেন প্রেমচাঁদ তার ছোট গল্পগুলির মধ্য দিয়ে। এই ছোট গল্পের ক্ষেত্রে প্রেমচাঁদের দৃষ্টি বেশ প্রখর, ইঙ্গিতবাহী এবং বহুমুখী সমস্যার ক্ষেত্রে আলোক সঞ্চারী বলা যেতে পারে। প্রেমচাঁদের অধিকাংশ গল্পেই আমরা দেখি সমাজের নিম্নবিত্ত সর্বহারা মানুষের প্রতি ব্রাহ্মণ্যতন্ত্র ও সামন্ততান্ত্রিক শোষণের চিত্র তীব্রভাবে অঙ্কিত হয়েছে। সোয়াসের গেহু গল্পেও দরিদ্র কৃষকের ধর্মভীরুতা ও তার উপর ব্রাহ্মণ্যতন্ত্রের শোষণের চিত্র আমরা উপস্থাপিত হতে দেখি। এই সোয়াসের গেহু গল্পে অমানবিক, লোভী ও মহাজনী বৃত্তির নির্মমতাকে দেখানো হয়েছে। এই গল্পের চরিত্র শঙ্করকে ঋণের দায়ে তো গোলামি করতে হয়েছেই, সেই সঙ্গে আরও দেখানো হয়েছে শঙ্করের মৃত্যুর পর তার পুত্রকেও বংশ পরম্পরাগতভাবে শঙ্করের করে যাওয়া মিথ্যা ঋণের বোঝা তার পুত্রকেও বহন করতে হয়েছে। এমনই নির্মম ছবি এই সোয়াসের গেহু গল্পে প্রেমচাঁদ তুলে ধরেছেন। প্রেমচাঁদের অপর একটি অসাধারণ ছোট গল্প হলো কফন। নিম্নবর্গীয় মানুষের পশুবৎ জীবন এবং তার উপর উচ্চবর্ণীয়দের শোষণের চিত্র প্রেমচাঁদের অধিকাংশ গল্পেরই কেন্দ্রীয় বিষয়। আর এই কফন গল্পেও সেই নিম্নবর্গীয় মানুষের অবক্ষয়িত জীবন কথা উঠে এসেছে। এই কফন গল্পের কেন্দ্রভূমিতে রয়েছে মাত্র দুটি চরিত্র, চামার ঘিসু এবং তার পুত্র মাধব। দুজনেই চূড়ান্ত দরিদ্র শ্রমজীবী। এরা অলস, মানে এদের স্বভাবই হচ্ছে অলস। ফাঁকি দিয়ে দু পয়সা অর্থোপার্জন হলেও, পরকে ফাঁকি দিয়ে দুটো পয়সা অর্থোপার্জন করলেও সেই পয়সা তারা মদ খেয়ে এবং নেশা করে সেই অর্থ শেষ না হওয়া পর্যন্ত তারা দ্বিতীয় কোনো কাজ করতে বার হয় না, বাড়ি থেকে কাজ করতে যেতে রাজিও হয় না। নিম্নবিত্ত মানুষের পরিশ্রম প্রবণতা তাদের মধ্যে অনুপস্থিত এবং ফাঁকি দিতে তারা দক্ষ। এ সমস্তই এই কফন গল্পে দেখানো হয়েছে। এখানে দেখা যায় মাধবের স্ত্রী একদিন বিনা চিকিৎসায় ও যত্নে প্রসব হতে গিয়ে নিতান্ত অযত্নে মারা গেলে তার পারলৌকিক ক্রিয়ার জন্য ঘিসু এবং তার পুত্র মাধব জমিদারের কাছে এবং অন্যান্য মাতব্বরদের কাছে অর্থ সংগ্রহ করেছে।
কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই ক্রিয়াকর্ম করার জন্য যেসব পয়সা, যেসব টাকা জোগাড় করেছিল, সেই টাকা দিয়ে তার সেই ক্রিয়াকর্ম করার পরিবর্তে সেই টাকা দিয়ে তারা মদ খেয়ে উড়িয়ে দিয়েছে। এক কথায় নিম্নবিত্ত শ্রেণীর মানুষের অবক্ষয়িত হীন জীবনচিত্র অত্যন্ত নির্মোহ ভাষা ও ভঙ্গিতে এই কফন গল্পে উপস্থাপিত হয়েছে। শতরঞ্জ কি খিলাড়ি একটি প্রেমচাঁদের অন্যতম গল্প, ঐতিহাসিক গল্প বটে। ওয়াজেদ আলীর সমকালীন লখনৌর নবাব জায়গিরদারদের বিলাসিতা ও বাস্তব বিমুখতার চিত্র এই শতরঞ্জ কি খিলাড়ি গল্পে উপস্থাপিত হয়েছে। দেশে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বজ্র থাবা বিস্তার করতে চাইছে, যখন তার বিরুদ্ধে দেশ রক্ষার প্রয়োজনেই রাজনৈতিক ও সামরিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন, তখন গল্পের প্রধান দুই চরিত্র জায়গিরদার সাজ্জাদ আলী এবং রওশন আলী দিনরাত সুরা পান করে পাশা খেলায় নিমগ্ন থেকেছেন। শহরে যখন কোম্পানির ফৌজ ঢুকে পড়েছে, তখনও তারা, এই দুই জায়গিরদার মির্জা সাজ্জাদ আলী এবং মীর রওশন আলী, তাদের পাশা খেলায় মশগুল থেকেছে এবং শেষ পর্যন্ত এই পাশা খেলাকে কেন্দ্র করে এই দুই চরিত্র পারস্পরিক বিবাদের জেরে উভয়কে অস্ত্রাঘাতে হত্যা করে তারা নিহত হয়েছে। জগৎ বিমুখ, বাস্তব বিমুখ উচ্চবিত্ত বিলাস কিভাবে শুধু ব্যক্তিগত স্তরে নয়, সামগ্রিক দেশীয় অবস্থাকেও ভয়ঙ্কর পরিণামের মুখে ঠেলে দেয়, শতরঞ্জ কি খিলাড়ি গল্পে তা অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে প্রেমচাঁদ তুলে ধরেছেন এক অপূর্ব কৌশলে। প্রেমচাঁদের একটি অত্যন্ত উল্লেখযোগ্য গল্প হল নমক বা দারোগা। মধ্যবিত্ত আদর্শবাদের অন্তঃসার শূন্যতাকে কটাক্ষ করা হয়েছে মূলত এই নমক্কা দারোগা গল্পটির মধ্য দিয়ে, যেখানে আশ্চর্য শিল্পকৌশলতাও আমরা লক্ষ্য করি। মুন্সী প্রেমচাঁদের একটি অবিস্মরণীয় ছোট গল্প হল সদ্গতি। এই সদ্গতি গল্পে দুঃখী চামার অত্যন্ত ধর্মভীরু মানুষ। ব্রাহ্মণের কাছে সে অস্পৃশ্য, কিন্তু দেব দ্বিজে ভক্তি তার প্রচুর। ব্রাহ্মণেরা মাঙ্গলিক ক্রিয়াকর্মে তাদের সাংসারিক কল্যাণ করেন বলে সে দৃঢ় বিশ্বাস করে, আর এই বিশ্বাসের বশবর্তী হয়ে তার কন্যার বিবাহের শুভদিন নির্ধারণের জন্য দুঃখী ব্রাহ্মণ পণ্ডিত ঘাসিরামের কাছে যায়। কিন্তু অপ্রত্যাশিতভাবে দুঃখীকে পেয়ে ঘাসিরাম বিনা পয়সায় ঘরের কিছু কাজ করিয়ে নিতে থাকে। উঠোন ঝাড় দিয়ে এবং গোয়াল ঘরে ভুসির বস্তা বয়ে এনে দিয়েও তাকে একটি কঠিন ও বিশাল কাঠের গুঁড়ি চিত্তে হয়, এবং অসমর্থ শরীরে অভুক্ত অবস্থায় সারাদিন চেষ্টা করেও দুঃখী সেই কাঠটা চেলা করতে পারে না, এবং অবশেষে অমানসিক পরিশ্রমের আঘাতে দুঃখী মারা যায়। এমনই এক অমানবিক
ব্রাহ্মণ পণ্ডিত ঘাসিরাম। তার ব্রাহ্মণ্যকে হাতিয়ার করে সে দুঃখী, গরিব, হতদরিদ্র মানুষকে কি না করিয়ে নিয়েছে এই গল্পে, এবং অবশেষে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। যাই হোক, ছোট গল্পকার হিসাবে প্রেমচাঁদের ভূমিকা যে কোনো অংশে কম নয়, তা আমরা এই আলোচনা থেকেই মনে হয় বুঝে নিতে পারি। বাংলা সাহিত্যে এই প্রেমচাঁদের প্রভাব আমরা পড়তে দেখি। প্রেমচাঁদের প্রভাব বাংলা সাহিত্যে একাধিক সাহিত্যিকের সাহিত্যে আমরা ফুটে উঠতে দেখেছি। হিন্দি কবি সাহিত্যিকদের মধ্যে কারো সম্বন্ধে যদি বাঙালির সামান্যতম আগ্রহ বা উৎসাহ থেকে থাকে, তিনি নিঃসন্দেহে হলেন প্রেমচাঁদ। বিশ্ববিশ্রুত চলচ্চিত্রকার পর্যন্ত, বিশ্ববিশ্রুত জনপ্রিয় চলচ্চিত্রকার সত্যজিৎ রায় এই প্রেমচাঁদের শতরঞ্জকে খিলাড়ি আর সদ্গতি চলচ্চিত্রায়িত করেছিলেন, এবং এই চলচ্চিত্রায়িত করার পর শিক্ষিত সচেতন বাঙালির প্রেমচাঁদ সম্বন্ধে বেশ কৌতূহল প্রকাশ করতে আমরা দেখেছি। বাংলা সাহিত্য সম্বন্ধে প্রেমচাঁদের গভীর শ্রদ্ধাবোধ ছিল। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র প্রকৃতির রচনা তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে পাঠ করেছিলেন, অবশ্যই অনুবাদের মধ্য দিয়ে। রবীন্দ্রনাথের সম্বন্ধে প্রেমচাঁদের শ্রদ্ধা আর কৌতূহল কোনোদিনই নিবৃত্ত হয়নি। তার অনেক গল্পে রবীন্দ্র গল্পের ছায়া লক্ষ্য করা যায়। রবীন্দ্রনাথের 3টি উপন্যাসও তিনি উর্দুতে অনুবাদ করেছিলেন, যেমন বউ ঠাকুরানীর হাট দুলহান নামে অনুবাদ করেছিলেন, নৌকাডুবিকে তুফান নামে অনুবাদ করেছিলেন, আবার যোগাযোগ উপন্যাসকে কসমাক্স নামে অনুবাদ করেছিলেন। তবে নানা চিঠিপত্র এবং সাহিত্যে তিনি রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলেও রবীন্দ্রনাথের কবিতা প্রেমচাঁদকে আকর্ষণ করতে পারেনি। সে কারণে প্রেমচাঁদের পক্ষে রবীন্দ্র দর্শনও পুণ্যপ্রাপ্ত হয়নি বলা যেতে পারে। আবার প্রেমচাঁদ আর শরৎচন্দ্রের মধ্যে অনেক মিল লক্ষ্য করা যায়, সাদৃশ্য লক্ষ্য করা যায়। এই শরৎচন্দ্রের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বলেই প্রেমচাঁদ তার গল্প গ্রন্থের ভূমিকা লিখে দিতে বলেছিলেন। শরৎচন্দ্রের নারী চরিত্রের সঙ্গে প্রেমচাঁদের নারী চরিত্রের বহু মিল দেখা যায়। বাংলা সাহিত্য ও সাহিত্যিক সমাজকে কোনো নতুন ভাবে ও ভাবনায় প্রভাবিত করতে না পারলেও রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের আদর্শে সামাজিক বৈষম্য আর অত্যাচারকে বাংময় করে তুলে প্রেমচাঁদ বাঙালি জনচিত্তের, জনমানসের একেবারে কাছের মানুষে পরিণত হয়েছেন। সত্যজিৎ রায় প্রেমচাঁদের দুটি অমর কাহিনীকে
হিন্দি ভাষাতেই চলচ্চিত্রায়িত করেছিলেন। এ থেকেই আমরা বুঝতে পারি যে বাংলা সাহিত্যের প্রভাব প্রেমচাঁদের উপর ঠিক কতটা পড়েছিল। যাই হোক, প্রেমচাঁদ সম্পর্কে আলোচনার একেবারে অন্তিম লগ্নে এসে আমরা বলতে পারি শুধু হিন্দি সাহিত্যে নয়, ভারতীয় সাহিত্যে, এমনকি বিশ্ব সাহিত্যেও প্রেমচন্দের ছোট গল্পগুলি বিষয় বর্ণনায়, সমাজের প্রতিফলনে, মানবিক দর্শনের উদ্ভাসনে, গল্পের শিল্পময় প্রযুক্তি কৌশলে অসাধারণ বলে স্বীকৃত হয়েছে। নিম্নবিত্ত অসহায় মানুষের জীবন সংগ্রাম ও প্রচলিত বৈষম্যময় সমাজ ব্যবস্থার প্রতি প্রেমচন্দের এই ছোট গল্পগুলি এক তীব্র আঘাত। এদিক থেকে প্রেমচাঁদের কলমকার সিপাহী অভিধা সার্থক বলে আমাদের স্বীকার করতে অসুবিধা হয় না। কারণ এই প্রেমচাঁদকে তার এই হিন্দি কথা সাহিত্যের জন্য, হিন্দি উপন্যাস সাহিত্য এবং হিন্দি ছোট গল্পের জন্য সমালোচকগণ তাকে কলমকার সিপাহী এই অভিধায় অভিহিত করেছিলেন। যাই হোক, আজকের আলোচনা মোটামুটি এ পর্যন্তই।